রাব্বি, এ রাব্বি ওঠ শালা। কি হয়েছে বেটা? আব্বে শালা ওঠ। কি হয়েছে? এত সকাল সকাল চিল্লাস কে? হ্যাঁ, চিল্লাইকা হালা, এ তো সকালে, এখন বাজে দিনের 11টা, আর তোর জন্য আমাদের পুরো টুরেই মাটি হয়ে গেছে। ইকরাম রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে। রাব্বি ইকরামের কথা শুনে তাড়াহুড়ো করে উঠে বসে আর মাথা চুলকাতে থাকে। তখন ইকরাম আবার বলে, ভাই তোর পায়ে পড়ি প্লিজ, তুই একটু জলদি রেডি হ, এসব নেকামি ছেড়ে। আচ্ছা ওয়েট। কথাটা বলে রাব্বি ওয়াশরুমে চলে যায় আর ইকরাম নিচে বসার রুমে আসে। বসার রুমে আসতে ওর বন্ধু শরীফ বলে, কিরে হালা উঠছে? বেটা। আলহামদুলিল্লাহ। কিরে রাব্বি উঠছে আর তুই আলহামদুলিল্লাহ কসকে? আরে বেটা রাকিব, আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে রাব্বি এত সহজে ঘুম থেকে ওঠে না, ও উঠেছে তাই। ওরা এভাবে কথা বলতে থাকে। তখনই রাব্বির মা আসে ওদের সামনে আর বলে, এই নাস্তা করতে আয়। আরে আম্মা, আমরা বাহির করে নেব, তুমি এত কষ্ট করতে হবে না। ইকরাম তুই বেশি কথা বলিস, নাস্তার টেবিলে আয় জলদি। কথাটা রাগান্বিত কণ্ঠে বলে উনি চলে যায়। আর ইকরাম সবাইকে নিয়ে নাস্তার টেবিলে আসে এবং রাব্বির মা সবাইকে নাস্তা বেড়ে দেয়। আচ্ছা, ওরা নাস্তা খেয়ে নিক, আর তার ফাঁকে আমি আপনাদের ওদের সাথে পরিচয় করিয়ে দিই। রাব্বি আহমেদ, আহমেদ পরিবারের বড় ছেলে। ওর বাবা আজ থেকে প্রায় 11 বছর আগে মারা যায়। তখন ওর বয়স মনে হয় 10-11 ছুঁই ছুঁই। এবং ওর একটা ছোট বোন আছে, নাম লিজা আহমেদ। ওর বাবা মারা যাবার পর ওর মা ওর বাবার কোম্পানি দেখাশোনা শুরু করে এবং 2 সন্তানকে মানুষ করতে থাকে। রাব্বি এই বছর অনার্সের প্রথম বর্ষে পড়ে। আর হ্যাঁ, গল্পের শুরুতে যাকে দেখলেন সে হচ্ছে ইকরাম, রাব্বির বন্ধু। সরি, বন্ধু বললে ভুল হবে, ভাই। ইকরামের মা নেই, বাবা আছে। ইকরামের 6 বছর আগে মারা যায়। তারপরে আবার ইকরামের বাবা আরেকটা বিয়ে করে। ইকরামের মা মারা যাবার পরে ইকরাম খুব চুপচাপভাবে থাকে বাসায়। ওর সৎ মা কেমন তা পরে জানবেন। ইকরামের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী, তাই ওর চলতে কোনো অসুবিধা হয় না। আর ওর মা মারা যাবার পরে রাব্বির মাকেও আম্মা বলে, এতটুকুই জেনে রাখুন। আপনাদের পরিচয় দিতে দিতে ইকরামদের নাস্তাও শেষ আর রাব্বিও ফ্রেশ হয়ে নিচে নামে এবং নাস্তার টেবিলে বসতে বসতে ইকরামের উদ্দেশ্যে বলে, কি রে হালা, তুই আমারে মিথ্যা বলতেছিস কে? হ্যাঁ, আমি কি মিথ্যা বললাম? তুই যে আমারে বললি 11টা বাজে, এখন তো 7টা বাজে নাই। আরে তোরে এই কথা না বললে তুই উঠতি? আরে ভাই এসব বাদ দে, আর রাব্বি জলদি নাস্তা করে রেডি হয়ে নে। আমার রেডি হওয়া শেষ, দাঁড়া নাস্তা করে নিই। তখন রাব্বির মা ওকে নাস্তা বেড়ে দেয়। রাব্বি নাস্তা করে বলে, আম্মু, পেতনিটা কই? ঘুমাই। আচ্ছা মা, ঠিক আছে, আমরা বের হই। আচ্ছা, আল্লাহ হাফেজ। তারপর সবাই রাব্বির মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। গাড়ির সামনে এসে ইকরাম বলে, রাব্বি, গাড়ি কি তুই চালাবি না আমি চালাবো? তুই চালা। ওকে। কথাটা বলেই সবাই গাড়িতে উঠে বসে আর ইকরাম ড্রাইভ করতে থাকে। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি যে ওরা কোন জায়গায় যাবে ট্যুরে। ওরা যাবে হচ্ছে কক্সবাজার। দোস্ত, আমি একটু ঘুমাই। আব্বে হালা, তুই না মাত্র ঘুম থেকে উঠে আসছস? দোস্ত, খুব ঘুম পাচ্ছে, প্লিজ। আচ্ছা যা ঘুমা। তারপর রাব্বি ঘুমিয়ে পড়ে গাড়িতে বসে। আচ্ছা, অনেক তো নায়কের সাথে ছিলেন, এখন একটু চলুন নায়িকার কাছ থেকে ঘুরে আসি। আপনি, ও আপনি, কে আছে? কুত্তার মতো এমন চিল্লাস কে? তুই কি ঘুমাতে এসেছিস কক্সবাজারে না ঘুরতে? আমি যে কারণে আসি তোর তাতে কি? তুই যা, ঘুর, আমি ঘুমাবো। কথাটা বলে শরীফা গায়ে চাদর ঢেকে আবার ঘুমের রাজ্যে চলে যায়। আর নীলা, শরীফার ছোট বোন, বাইরে আসে। বাইরে আসতে শরীফার কাজিন ইলমা, মিলি, সুজন নীলাকে ঘিরে ধরে বলে, কি রে, তোর আপনি কই? ও ঘুমাবে। ও ঘুমাক্কা, আর আমরা চল। ঘড়ি খালু বলেছে জলদি নিচে যেতে। চল সবাই। তারপর সবাই নিচে চলে আসে। নিচে এসে দেখে তালুকদার ফ্যামিলির সবাই আছে। ওদের দেখে তালুকদার ফ্যামিলির কর্তা, আই মিন শরীফার বাবা আসলাম সাহেব বলেন, কিরে শরীফা কই? বাবা, আপু ঘুমাইতাছে। আচ্ছা ও ঘুমিয়ে নি, আমরা চল বাইরে থেকে ঘুরে আসি। চলো।
তারপর সবাই ঘুরতে বের হয়। সবাই দুপুর পর্যন্ত ঘোরাফেরা করে আবার হোটেলে ব্যাক করে দেখে শরীফা ঘুম থেকে উঠে পড়েছে। তখন সুজন বলে, কি গপ, মাত্র ঘুম থেকে উঠলে যে? বুঝলাম না, তোরে কি আমি কৈফিয়ত দিতে হইব? না না না, তা দিতে যাবা কেন? তাহলে জিজ্ঞেস করতেছস কে? সরি। যা চোখের সামনে থেকে যা তুই। শরীফার কথা শুনে নিজেকে হালকা অপমান বোধ করে সুজন, এবং সাথে সাথে সুজন সেই স্থান ত্যাগ করে। তখন নীলা বলে, ও তোকে কি কিছু খারাপ বলছিল? তুই যে ওকে এত কথা শোনালি। চুপ থাক তুই। কথাটা বলে শরীফা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ও ওয়াশরুম থেকে বের হতেই ওর বেস্টি ফারিয়া ফোন দেয়। কিরে শালি, কি খবর? ভালো খবর। তোর তো তার থেকেও ভালো খবর মনে হয়। মনে হয় মানে? আমার তো অল টাইম ভালো খবর, তুই জানোস না? তো কোন জায়গাতে ঘুরলি? আরে বেরি, কালকে রাতে শুয়ে যে মাত্র উঠছি। ভাই রে ভাই, তোর এই ঘুম কবে শেষ হবে? যেদিন তোদের দুলাভাই জীবনে এন্ট্রি নিব সেই দিন। আমি তো চিন্তায় আছি, বাসরাতে দুলাভাই কি তোর সাথে রোমান্স করতে পারবো কিনা। কেন তুই এটা চিন্তা করতেছস? আরে বেটি, দুলাভাই বাসর ঘরে যাবার আগে দেখবে তার বউ ঘুমের রাজ্যে চলে গেছে। এভাবেই ওরা কথা বলতে থাকে। তখনই শরীফার মা রাবেয়া বেগম এসে বলেন, ম্যাডাম, আপনি কি এখানে রুমবন্দি হয়ে থাকতে আসছেন? খাবার খাইবেন না? কামু। জলদি নিচে আয়, সবাই খাবার খেতে যাবো। আচ্ছা। শরীফার মা চলে যায়। তখন শরীফা ফারিয়ার কল কেটে দিয়ে নিচে আসে। তখন দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। ওকে দেখে আসলাম সাহেব বললেন, রোবেয়া, তোমার মেয়ে কি এখানে ঘুমাতে আসছে নাকি এনজয় করতে? রুম থেকে বের হয় না, আর ও নাকি সুজনকে সবার সামনে অপমান করে। আসলাম সাহেব আরও কিছু বলতে চেয়েছে, তবে তার আগে শরীফা তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে, শুনুন মিস্টার আসলাম সাহেব, আমি মিস রোবেয়ার মেয়ে না, আমি ওনার বোনের মেয়ে। উনি হয়তো আপনার বউ, তবে আমার মা না, তাই দয়া করে আমায় তার মেয়ে বলবেন না। আর হ্যাঁ, কি যেন বললেন, আমি এখানে এনজয় করতে আসছি নাকি ঘুমাতে? শুনুন মিস্টার, আমি শরীফা নিজের টাকায় আসছি, সো আমার যা মন চাইবে তাই করব। আর হ্যাঁ, আপনার আদরের সুজনকে বলবেন আমার থেকে দূরে থাকতে। কথাটা বলে শরীফা হন হন করে হোটেল থেকে বের হয়ে পড়ে। তখনই বের হতে শরীফার এবং রাব্বির ধাক্কা লাগার কারণে দুজনে মাটিতে পড়ে যায়। শরীফা মাটি থেকে উঠে বলে, আরে অন্ধ নাকি বে? কথাটা বলে ও রাব্বির দিকে তাকাইতেই হাঁ করে তাকিয়ে থাকে কিছু সেকেন্ড, কিন্তু তারপর ও স্বাভাবিক হয়ে বলে, দেখে হাঁটবেন সামনে থেকে। কথাটা বলে রাব্বিকে কিছু বলার চান্স না দিয়ে চলে যায়। আর এইদিকে শরীফার বাবা অপমান বোধ করে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বের হয়ে যায়। তার পিছন পিছন সবাই বের হয়ে যায়। আপনারা শরীফার ফ্যামিলি নিয়ে চিন্তায় আছেন, তাই তো? গল্পের সাথেই থাকুন, জেনে যাবেন। ওয়েট। রাব্বি মাটি থেকে উঠে 2 হাত জাকরা দিতে দিতে ইকরামকে বলে, কি বে, এটা কি হলো? মাও। আমি কেমনে? বাদ দে, রুমে চল। তারপর রাব্বি সে বিষয় বাদ দিয়ে সবাইকে নিয়ে রুমে চলে আসে। আর অন্যদিকে শরীফা হোটেলের বাইরে হতে আবার ফারিয়াকে কল দেয়। বান্ধবী, কিসে? আমার তো এখানে 5 দিন থাকবো, তুইও আজকে রাতে আয়। আব্বে শালি, আমার কাজ আছে। আমি এখানে বোরিং ফিল করতেছি। এক কাজ কর, আমার কাজিন রিয়া আর সাদিয়ার বাসা তো তোর হোটেলের পাশে, তাদের কল কর। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আর রাখালি। আব্বে এই। শরীফা ফারিয়ার কোনো কথা না শুনে কল কেটে দেয়। সাদিয়া আর রিয়াকে গ্রুপ কল দেয়। কি রে সাদিয়া, ইনি কে কল করেছে দেখ তো। আমার চোখকে তো বিশ্বাস করাতে পারছি না, বড় লোক কল দিছে। বাজে কথা বন্ধ কর, আমি কক্সবাজারে আছি। বলিস কি, কখন আসে? কাল রাতে ফ্রি থাকলে আয়, 5 দিন আসি, আমার বোরিং লাগতেছে। কি রে বান্ধবী, মালটা কে? আমার মনে হয় ওর জিএফ আছে। আচ্ছা। ওদের সাথে কথা বলতে বলতে ওদের লোকেশন সেন্ড করে দিয়ে খাবারের হোটেলে এসে খাবার খেয়ে নেয়। এবং খাবার শেষে ও কল রাখতে ওর সামনে
বরাবর টেবিলে রাব্বি ওর বন্ধুদের নিয়ে খাবার খেতে বসেছে, আর শরীফা মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। রাব্বি প্রথমে শরীফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নার্ভাস ফিল করে, তবে ওর দিকে তাকায় না। রাব্বি শুধু একবার চোখ পড়েছিল। শরীফা টেবিল থেকে উঠে বিল পে করে, আবার হোটেলে ব্যাক করে। আর এইদিকে রাব্বি, আব্বে হালা কয়দিন থাকবি সেটাই তো জানিস নাই। 4-5 দিন। ওকে। আচ্ছা তোর ক্রাশের কি খবর? আর বলিস না বেটা, আমার ক্রাশ আমারই পাত্তা দিতেছে নন। আরে হালা তুই কি মানুষ? আমি সেটাই বুঝি না। ম্যামের প্রেমে পড়ছস, উনি তোর কত সিনিয়র সেটা জানিস? আব্বে হালা, নিজে তো প্রেম করিস না এবং আমাকেও করতে দিবি না। আর হ্যাঁ, ভালোবাসা বয়স দেখে হয় না। ভাই মাপ চাই তোর কাছে। তো এখন খাবার খেয়ে নে। তারপর সবাই মিলে খাবার খেয়ে খাবারের বিল পে করে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায়। তখনই ইকরামের ফোনে একটা রং নাম্বার থেকে মেসেজ আসে। মিস্টার, কই আপনি? আমি কক্সবাজারে। কেন? আপনি কে? চিনতে হবে না। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকাবেন না। যদি তাকান তো ঢাকায় আসলে খবর আছে। কেন কোনো মেয়ের দিকে তাকাবো না? সেটা আপনার জানতে হবে না। যা বলছি তাই শুনবেন। সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। রং নাম্বার থেকে মেসেজটা আসার সাথে সাথে ইকরামকে এসে ব্লক করে দেয়। ইকরাম একটু চিন্তা করে কে, কিন্তু ওর কারোর উপর সন্দেহ হয় না। তখন রাকিব বলে, কি বে, কি হয়েছে? আরে ইকরাম ওদের মেসেজ দেখায় এবং বলে, এই কহাতে পারে সেটাই ভাবতাছি। কি সজিমা ম্যাম নাকি রে? আরে নন বেটা, ম্যাম তো আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, উনি আবার এমন মেসেজ দিবেও? এই বিষয় বাদ দে, ঢাকা যাবার পরে ভাবিস। ওকে। তারপর সবাই মিলে কথা বলতে বলতে সাগর পাড়ে এসে দাঁড়ায়। কিন্তু তখনই আসরের আজান হয়। নামাজ পড়ার জন্য সবাই মসজিদে যায়, শুধু রাব্বি বাদে। ওকে না যেতে দেখে শরীফ বলে, কিরে যাবি না? আরে দোস্ত, আমার শরীর পাক নাই। কেন রে শালা? আরে আমি যে আজকে ড্রিঙ্কস করছিলাম, ভুলে গেলি? ও আচ্ছা, তুই এখন এখানে দাঁড়া, আমরা নামাজ পড়ে আসি। রাব্বি মাথা নেড়ে হ্যাঁ বলে এবং সেখানেই দাঁড়ায়। আর ইকরাম সহ বাকিরা নামাজ পড়তে যায়। রাব্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সুখ উপভোগ করতে থাকে। তখনই সেখান দিয়ে সাদিয়া, রিয়া এবং শরীফা যেতে থাকে। তখনই শরীফার চোখ রাব্বির দিকে পড়ে আর সেই জায়গাতেই দাঁড়িয়ে পড়ে। তা সাদিয়া আর রিয়া দেখে শরীফাকে ধাক্কা দিয়ে বলে, কিরে বান্ধবী, মালটাকে চিনি না রে, আজ প্রথম দেখা, ভাল লাগছে। ওয়েট, দাঁড়া। কথাটা বলে সাদিয়া আর শরীফাকে সে জায়গাতে দাঁড় করিয়ে রেখে রিয়া রাব্বির সামনে যায় এবং ওর পাশে দাঁড়ায়। রাব্বি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়। তখন রিয়া রাব্বির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই মিস্টার, আমি রিয়া চৌধুরী। হ্যাঁ, আমি রাব্বি আহমেদ। দেখেন, আমার সোজা কথা। কি কথা? শরীফার দিকে ইশারা করে বলে, ওই মেয়েটাকে দেখতেছেন? কেন? দেখেন, মেয়েটার বাসা ঢাকা। ও আপনাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলে। ও, তো এখন আবার কি করা দরকার? প্রেম করবেন? আব্বে পাগল নাকি আমনে? না, আমি পেঁচিয়ে কথা বলি না, সোজা কথা বলি, তাই মানুষ আমাকে পাগল ভাবে। ও। কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট বের করতে করতে সিগারেট ধরিয়ে নিয়ে হাঁটতে থাকে। তখন রিয়া আবার পেছন থেকে বলে, মিস্টার, কই যান? রাব্বি একবার পিছনে ফিরে তাকিয়ে কিছু না বলে হাঁটা ধরে হোটেলের উদ্দেশ্যে। এদিকে রিয়া রাব্বির থেকে কোনো রেসপন্স না পেয়ে আবার সাদিয়া এবং শরীফার কাছে আসে। তখন শরীফা বলে, কিরে, ওর সাথে কি কথা বললি? কি কথা আর বলবো, বলছি যে তুই ওকে পছন্দ করস। ও কি বলছে? ও কিছু বলে নাই। আমার মনে হয় ওর জিএফ আছে। আরে না, ওর জিএফ নাই। তুই কেমনে বুঝলি? ও মেয়েদের থেকে দূরে থাকে। তুই কেমনে বুঝলি ও যে মেয়েদের থেকে দূরে থাকে? ও একজন ইউটিউবার। সাদিয়া, তোকে যে বলতাম মনে আছে যে আমি একজনের গল্প শুনি বেশি, সেই হচ্ছে এই। বলিস কি? প্রথমে চিনিনি, কিন্তু পরে ওর ভয়েস শুনে এবং নাম শুনে চিনছি। নাম কি? রাব্বি। আচ্ছা বাদ দে, রাতে কথা বলিস এই বিষয় নিয়ে। এখন চল ঘুরি। তারপর
তিনজনে মিলে ঘুরতে থাকে এবং পিক তুলতে থাকে। আর অন্যদিকে রাব্বি হোটেলে এসে ফোন টিপতে থাকে এবং কফি খেতে থাকে। তখনই ইকরাম সহ বাকিরা রুমে আসে। আইসোত দোস্ত, আমার চ্যানেলে ব্যাটা একটা ভিডিওতে কপিরাইট আসছে। বলিস কি? আমি মাত্র চেক করে এটা দেখি। তুই কি কোনো কিছু কপি করে ভিডিওতে ব্যবহার করছিলি? আরে না বেটা, সে কপিরাইট ফ্রি। মাসুদ ভাইকে কল লাগা, ও এই সম্পর্ক ভালো জানে। ইকরামের কথা শুনে রাব্বি তাড়াহুড়ো করে মাসুদ ভাইকে কল করে। আর হ্যাঁ, মাসুদ ভাই হচ্ছে রাব্বিদের এলাকার খুব ভালো একজন বড় ভাই। হ্যালো রাব্বি। আসসালামু আলাইকুম। ভাই, একটা সমস্যায় পড়েছি। বল। তারপর রাব্বি মাসুদ ভাইকে সব খুলে বলে। তখন মাসুদ ভাই বলে, শোন, এখন তোর একটা কাজ করতে হবে। বলো। যে ভিডিওতে আসছে সেটা ডিলিট করে দে। কিন্তু ভাই, ওটাতে তো 500K ভিউ আছে। দেখ, এখন যদি তুই এটা না করিস তাহলে কিন্তু তোর চ্যানেল উড়ে যাবে, পরে কান্না করলেও লাভ হবে না। আচ্ছা। তারপর রাব্বি কল কেটে দিয়ে ভিডিওটা রিমুভ করে দিল। তখন ইকরাম ঠান্ডা কণ্ঠে বলে, দোস্ত মন খারাপ করিস না। আরে আমার একটা ভিডিও ছিল যেটাতে এত ভিউ আসে, হঠাৎ কেন যে কপিরাইট পড়লো। এ বিষয়ে বাদ দে। চল বেটা, ঘুরে আসি, ঘুরতেই তো এখানে আসছি। চল। তারপর রাব্বি ইকরাম সহ সবাই ঘোরার জন্য বের হয়ে পড়ল। আর অন্যদিকে আপনাদের নায়িকা ম্যাডাম আর তার বান্ধবীরা কি করতেছে তা চলুন দেখে আসি। রিয়া, সাদিয়া এবং শরীফা সমুদ্রের এক কোণে দাঁড়িয়ে চুপচাপ। তখন শরীফা বলে, আই তোরা একটা বুদ্ধি দে তো, রাব্বিকে কেমনে পটানো যায়? যদি ডিরেক্ট বিয়ে হয়ে যায় কেমন হয়? কিন্তু কেমনে? আর এত জলদি বিয়ে যাওয়া কি ঠিক হবে? আব্বে হালি, রাব্বির জন্য অনেক মেয়ে পাগল। তুই যদি ওকে এখন বিয়ে না করিস তো অন্য ডালে গিয়ে বসবে। তাই বলতেছি যে পাখিকে জলদি বিয়ে করে নে। তাও ঠিক বলতেছো। এখন বুদ্ধি কি সেটা বল। শোন, আমাদের এখানে যে গ্রাম সাইডে জঙ্গল আছে, সেখানে যে একটা পুরাতন বাড়ি আছে, সেখানে আমাদের ফ্রেন্ড সজীবদেরকে দিয়ে রাব্বি নিয়ে যাব। তার আগে কিন্তু শরীফাকে সেখানে বেঁধে রাখবো। আর আবার আমাদের কিছু ফ্রেন্ডকে পাঠিয়ে বাকিটা তো বুঝতেছসি। এটা করা কি ঠিক হবে? আরে এত কিছু ভাবিস না, নইলে কিন্তু দুলাভাই হাতছাড়া হয়ে যাবে। ওকে। তখন রিয়া ফোন বের করে কিছু ছেলেকে ডেকে নিয়ে আসে। ছেলেদের মধ্যে একটা লম্বা ফর্সা ছেলে, তার নাম রিয়াদ। ও বলে, কিরে রিয়া, ডাকছিলি? আর এই মেয়েকে? দরকার আছে তাই, আর ও হচ্ছে আমাদের ফ্রেন্ড। আর হ্যাঁ শোন। রিয়া রিয়াদকে সব খুলে বলে। সব শুনে রিয়াদ বলে, কাম হয়ে যাবে কিন্তু। আচ্ছা সমস্যা নাই, আমিও তোকে দিব। ওকে, আর ছেলেটার একটা পিক দে। পিক দেয়া লাগবে? ওই দেখ ছেলেটা। কথাটা বলে রিয়া রাব্বিকে দেখিয়ে দেয়। তারপর রিয়া সেখান থেকে চলে যায়। আর রিয়া বলে, কিরে, এত বড় হেল্প করতেছি, ট্রিট দিবি না? ট্রিটের কথা পরে, এখন কথা হচ্ছে যে শরীফা আর রাব্বির যদি বিয়ে হয় তো শরীফার মা বাবা চিল্লাবে না বা সমস্যা হবে না? সেটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আগে কাজ হোক তারপর। অন্যদিকে রাব্বি সহ সবাই পিক তোলাতে এবং মজা করার মাঝে মেতে থাকে। এভাবে মাগরিব পর্যন্ত কেটে যায়। মাগরিবের আজান পড়তে আবার আছরের নামাজের মতো সবাই যায়, শুধু রাব্বি বাদে। রাব্বি সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই কিছু মুখোশ পরা লোক আসে। এসে রাব্বিকে চারপাশ থেকে ঘিরে নেয়। রাব্বি কিছু বুঝে ওঠার আগেই রাব্বিকে অজ্ঞান করে নেয়। রাব্বির যখন জ্ঞান ফেরে তখন ও দেখে ও একটা অন্ধকার রুমের চেয়ারের সাথে বাঁধা আছে। তখন সে অনুভব করে যে তার পাশে আরও একজন বাঁধা আছে, কিন্তু অন্ধকার হবার কারণে দেখা যাচ্ছে না তার চেহারাটা। কেউ আছে? জোরে চিৎকার করে কথাটা বলে। তখনই কিছু লোকজন রুমে প্রবেশ করে এবং রুমের লাইট জ্বালিয়ে একবার রাব্বি এবং রাব্বির পাশে বাঁধা থাকা মেয়েটার দিকে তাকিয়ে রাব্বির আর মেয়েটার বাঁধন খুলে ওরা চলে যায়। রাব্বি মেয়েটাকে দেখার সাথে সাথেই চিনে যায়। আজ সকালে যার সাথে দেখা হয় ও সেই মেয়েটা। রাব্বি মেয়েটার কাঁধ করে ধাক্কা দেয়। তখনই রাব্বি কিছু বুঝে ওঠার আগেই রুমে কিছু মুরব্বি এবং ছেলে প্রবেশ করে। আর সেখান থেকে সব থেকে মুরব্বি লোকটা বলে, তোমরা এখানে কি করো?
আমাদের এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। রাব্বির কথা শুনে একটা ছেলে বলে, মিথ্যা কথা বলিস কেবল, তোরা এখানে আকাম করতে আসছস? তবা তবা, এমন কিছু না। ওদের দেখে সেটা বোঝা যাচ্ছে। সর্দার, এদের কি করবেন? মেয়েটা মনে হয় অজ্ঞান। ওদের নিয়ে চেয়ারম্যান বাড়িতে চল, আর পানি নিয়ে এসে মেয়েটার চোখে মুখে মেরে জ্ঞান ফিরা। আচ্ছা। কথাটা বলে ছেলেটা পানি নিয়ে এসে শরীফার মুখে মারে এবং শরীফার জ্ঞান ফিরে। তখন রাব্বি কিছু বলতে যাবে, তার আগে মুরব্বি বলে, চুপচাপ আমাদের সাথে চল, একটা কথাও বলবি না, না হলে কিন্তু পুলিশে দিব। আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের নাম নষ্ট করা, তাই না? রাব্বি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সবাই ওদের নিয়ে হাঁটা ধরে চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মাঝে চেয়ারম্যান বাড়িতে এসে পৌঁছে যায় সবাই। এরা কারা? এরা কারা জানি না, তবে এরা আমাদের গ্রামের নাম খারাপ করতেছিল। কিভাবে? ছেলেটা আর মেয়েটা আমাদের জঙ্গলের পাশের বাড়িটাতে আকাম করেছে, আমরা ওদের ধরে নিয়ে আসছি। মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, আমাদের কিডন্যাপ করে নিয়ে আসছিল। মিথ্যা কথা? আমরা তোদের হাতে নাতে ধরছি, মিথ্যা বলিস না। আরে বাবা, আপনারা যা দেখছেন ভুল দেখছেন। এভাবে মুরব্বি আর রাব্বির মাঝে তর্ক শুরু হয়। তখন চেয়ারম্যান সাহেব বলে, এ চুপ! আর ছেলের সর্দার কখনো মিথ্যা বলে না। আর এ সমাধান ফারুক কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। কাজী সাহেবকে ডেকে আনবো মানে? আকাম যেহেতু করছো, তখন বিয়াই এটার সমাধান। আরে বাবা, আমাদের মাঝে কিছু হয় নাই। আর এই যে মিস, আপনি কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, শেষ কথাটুকু রাব্বি শরীফার দিকে তাকিয়ে বলে। শরীফা তখন বলে, আমি কি বলবো, আমি তো সমুদ্র পাড়ে বসেছিলাম, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আর জ্ঞান ফিরে তো এগুলো। রাব্বি শরীফার কথা শুনে বুঝলো ও ভালোভাবে ফেঁসে গেছে। আর ওদের দেখে বোঝা যাচ্ছে আজ বিয়ে না করানো পর্যন্ত ছাড়বে না। রাব্বি হাল ছেড়ে দিল। কিছুক্ষণ পর কাজী আসলো এবং রাব্বিকে আর শরীফাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। বিয়ে সম্পূর্ণ হবার পর চেয়ারম্যান বলে, আজ রাত হয়ে গেছে, আমার গেস্ট রুমে থাকো, সকালে উঠে চলে যাইও। না, থাকবো না, এখন চলে যাব। থাকো। জি, আমাদের শুধু এই গ্রাম থেকে বের হবার পথটা দেখিয়ে দিন। ওকে ফারুক, ওদেরকে গ্রামের বাইরে নিয়ে চল। চেয়ারম্যানের কথায় একটা ছেলে শরীফা এবং রাব্বিকে নিয়ে গ্রামের বাহির পর্যন্ত আসে। গ্রামের বাইরে আসতেই রাব্বি বলে, আপনার নাম কি? শরীফা। আপনার? বিকেলে আপনার বান্ধবী বলে নাই? কোন বান্ধবী? বিকেলে যে আমার কাছে পাঠিয়েছিলেন। বলছি। আবার জিজ্ঞেস করলেন কে? আচ্ছা, আপনি কি তেরা? কেন? না মানে, আমি জিজ্ঞেস করলাম না, আর আপনি এত কিছু বললেন। এই বিষয়ে বাদ দেন, আর কাগজপত্রগুলো নিয়ে আসেন। কিসের কাজ? যে আমাকে প্ল্যান করে বিয়ে করলেন তার কাগজ। আর শুনুন, আমি আজই আমার বাসায় ব্যাক করব। সময় মতো আমি আপনার জন্য ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। চলুন এখন। কিছু না বলে মাথা নিচু করে হাঁটতে থাকে। তখনই রাব্বি খেয়াল করে শরীফার একটা পায়ে ভালোই আঘাত পেয়েছে এবং সেটা থেকে রক্তও বের হচ্ছে। পায়ে আঘাত কেমনে পাইলেন? বলতে পারতেছি না। আচ্ছা, ফার্মেসিতে চলুন। না, আমি যাব না, আমি হোটেলে যাব। কথা একটু বেশি বলতেছেন। আচ্ছা। তারপর দুজন মিলে ফার্মেসিতে আসে এবং শরীফার আঘাত লাগার জায়গাতে ব্যান্ডেজ করে দেয়। আর তখন ডক্টর বলে, আচ্ছা, আপনার শরীরে এই গন্ধটা কিসের? এটা তো বলতে পারি না। আপনাকে কি কেউ কিডন্যাপ করেছিল নাকি? কেন? আপনি কেমনে বুঝলেন? আপনার শরীরে যেটার গন্ধ আছে, এটা অজ্ঞান করার ওষুধের গন্ধ। আর হ্যাঁ, কিছু ওষুধ লিখে দিচ্ছি, কন্টিনিউ করবেন। আচ্ছা। শরীফা এবং রাব্বি ফার্মেসি থেকে বের হয়ে যায় এবং হোটেলের সামনে এসে শরীফা বলে, আচ্ছা, রুমে যান। মনে করে ওষুধগুলো খাবেন। তারপর রাব্বি নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তখনই পিছন থেকে শরীফা বলে, শোনেন। বলেন। আপনার নাম্বারটা দেন। 01850 এটা। তারপর রাব্বি নিজের রুমে আসে। তখনই এশার আজান দেয়। ইকরাম সহ সবাই রুম থেকে বের হয় আর রাব্বিকে দেখে ইকরাম বলে, কিরে, কই গেছিলি? নামাজ থেকে আস। জলদি আসিস। ইকরাম বাকিদের নিয়ে নামাজে চলে যায় আর রাব্বি রুমে প্রবেশ করে এবং বিছানাতে বসে। তখনই টুং করে ফোনে একটা নোটিফিকেশন আসছে। রাব্বি ফোন বের করে দেখে একটা রং নাম্বার।
ও আইডির নাম দেখে চিনছে, কারণ আইডিটা শরীফার। হাই। হ্যালো, কি করো? রুমে আসছি। আর আপনি আমাকে কোনো দরকার ছাড়া কল দিবেন না। কেন? আমি আমার স্বামীকে কি মেসেজ দিতে পারবো না? দেখুন, নেক্সট টাইম আমাকে স্বামী বলবেন না। আপনি প্ল্যান করে আমার সাথে এমন করেছেন। আমি প্ল্যান করে করছি, এটা তোমাকে কে বলছে? কেউ না। তাহলে হুদা কেন আমার নামে বদনাম করতেছো? দেখুন, আবারও বলতেছি, আমাকে কোনো প্রয়োজন ছাড়া আপনি মেসেজ দিবেন না। এখন কোনো প্রয়োজন নাই, সো মেসেজ দিন না প্লিজ। মেসেজটা সেন্ড করে ও নেট বন্ধ করে দেয়। আর এইদিকে শরীফা নিজের রুমে বসে থাকে আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তখনই রিয়া এবং সাদিয়া রুমে প্রবেশ করে। কিরে, কি খবর? ভালোই। ভালো তো হবেই। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? রাব্বি বুঝে গেছে যে আমরা এটা প্ল্যান করে করতেছি। যে বলিস কি? আর ও আমারে বলছে সঠিক সময় ডিভোর্স পেপার দিয়ে দিবে। সেটা এখনো অনেক দূরে। তুই যদি ওর মনটা জয় করতে পারিস তো সারা জীবন ওর সাথে থাকতে পারবি। এভাবে তিনজন মিলে কথা বলতে থাকে। আর এইদিকে শরীফার বাবা আসলাম সাহেব শরীফার মা রাবেয়া বেগমকে বলে, আজ থেকে 15 বছর আগে তোমার বোন মারা যাওয়ার পরে তোমাকে নিয়ে আসি আমার 2 মেয়েকে চাইবার জন্য। তুমি 2 জনকে নিজের মেয়ের মতো মানুষ করছো, কিন্তু আমার বড় মেয়েটা আজও তোমাকে মায়ের স্থান দিতে পারলো না। আফসোস। কষ্ট পাইও না, ও একদিন ঠিক আমায় বুবুর স্থান দিবে। আচ্ছা বাদ দাও, তোমার ছেলে কল দিচ্ছিল। না তো, রবিন তো এখনো কল দেয় নাই। এভাবে দুজন কথা বলতে থাকে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে শরীফার সম্পর্কে একটু বলি। শরীফার বর্তমান বয়স 23। আজ থেকে 15 বছর আগে ওর মা মারা যায়। তারপর ওর বাবা ওর ছোট খালাকে বিয়ে করে আনে। শরীফা এবং শরীফার বোন নীলা বাবার আদরের সন্তান। শরীফার মা মারা যাবার পর বাবা যখন খালাকে বিয়ে করে তখন শরীফা কানাডায় চলে যায় বড় খালার কাছে। সেদিন থেকে ও ওর বাবা এবং রাবেয়া বেগমের সাথে তেমন কথা বলে না। শরীফা সেখানে পড়ালেখা শেষ করে দেশে এসে একটা কলেজে টিচারের জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড সেটা কিছুদিন আগে অ্যাকসেপ্ট হয়ে যায়। এতটুকু জেনে রাখুন। ইকরাম সহ সবাই মসজিদ থেকে এসে দেখে রাব্বি নিজের জিনিসগুলো গোছাচ্ছে। তখন ইকরাম বলে, কিরে, কি হলো? তোর ব্যাগ প্যাক করতেছিস কেন? আমি ঢাকাতে ব্যাক করব। কেন? আরে বেটা, আমার সাথে অনেক বড় একটা খেলা হয়ে গেছে। আমি এমন জানলে জীবনেও আসতাম না। কি হয়েছে সেটা বল। শোন, তোরা যখন মাগরিবের নামাজ পড়তে যাস, আমি তখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকি। তখন কিছু ছেলে এসে এভাবে রাব্বি সম্পূর্ণ কথা সবাইকে বলে। সব শুনে ইকরাম বলে, বলিস কি? এখন কি করবি? এখন কি আর করব, ঢাকায় ব্যাক করব এবং 6 মাস পর ওর ঠিকানায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। ওর বাসা কই জানোস? না, জানার প্রয়োজন করি না। তোরা থাক, আমি যাচ্ছি বাসে করে। আমরাও চলে যাব। না, তোরা এনজয় কর, আমি যাই। কথাটা বলে রাব্বি ওদের থেকে বিদায় নেয়। হোটেল থেকে বের হয়ে পড়ে বাস স্টেশনের উদ্দেশ্যে যায় এবং কিছুক্ষণ পর বাস স্টেশনে এসে দাঁড়ায়। ঢাকার একটা টিকিট কেটে বাসে উঠে বসে। তখনই আবার শরীফার নাম্বার থেকে কল আসে। প্রথমে বিরক্ত ফিল করে, পরে বাধ্য হয়ে কল রিসিভ করে। কি করেন মিস্টার? নাচতেছি। এমনভাবে কথা বলতেছেন কে? আপনাকে না আমি বারণ করেছি যে কোনো প্রয়োজন ছাড়া আমাকে কল দিবেন না? আমার প্রয়োজন আছে তাই কল দিছি। বলুন, কি প্রয়োজন? আমার বার্গার খেতে মন চাইতেছে, একটু কষ্ট করে বার্গার একটা নিয়ে আসো। আমি কি আপনার স্বামী নাকি যে আমাকে হুকুম দিতেছেন? আপনি তো আমার স্বামী, তাই তো আপনাকে আমি হুকুম দিতেছি। দেখুন, আমি এই বিয়ে মানি না। আপনি আপনার সঠিক সময় সঠিক কাগজ পেয়ে যাবেন। বাই। কথাটা বলে ও কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে দেয় এবং দ্বিতীয় ফোনটা বের করে ব্লুটুথ কানে লাগিয়ে কানে গান চালু করে সিটে হেলান দিয়ে বসে থাকে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এবং প্রায় কয়েক ঘন্টা চলার পর ঢাকা এসে পৌঁছায়। তখন রাত 3টে বাজে। রাব্বি বাস থেকে নেমে একটা সিএনজি ধরে সোজা ওদের বাসাতে চলে আসে। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে দরজা খুলে রাব্বির মা। রাব্বির মা রাব্বিকে দেখে বলে, কে রে তুই?
চলে আসলি যে? ভেতরে চলো, বলতেছি। কথাটা বলে রাব্বি ভিতরে গিয়ে সোফার উপরে ব্যাগটা রেখে সোফায় বসে। তখন ওর মা বলে, এখন বল। তারপর রাব্বি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তখন ওর মা বলে, বলিস কি? মা। তো মেয়েটার ছবি টবি আছে নাকি? ওর হোয়াটসঅ্যাপে লাগানো আছে। তা দেখা তো। তারপর রাব্বি ফোন ওপেন করে শরীফার হোয়াটসঅ্যাপে ঢুকে ওর পিকটা ওর মাকে দেখায়। মেয়েটা তো সুন্দর আছে। সুন্দর না চাই, মেয়েটা আমাকে আছরের সময় প্রপোজাল পাঠিয়ে এসার আগে জোর করে বিয়ে করে নেয়। এটা কেমন ব্যবহার? সো যাই হোক, মেয়েটার বাসা কই? বলতে পারি না। নিজের শ্বশুরবাড়ি জিনিস না, ছি। দেখো আম্মু, একদম মজা নেবা না। আচ্ছা রুমে যা, ঘুমা, এখন অনেক রাত। ওকে। তারপর রাব্বি নিজের রুমে আসে এবং ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই রাব্বির চোখের সামনে শরীফার মুখটা ভেসে ওঠে। কোনোভাবে সে রাতটা না ঘুমিয়ে আজকে পুরো দিনের কথা ভেবে রাত কাটিয়ে দিল। ফজরের সময় চোখ লেগে আসে এবং ঘুমিয়ে পড়ে। আর এইদিকে কক্সবাজারে ইকরাম সহ সবাই ফজরের আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ে ঘোরার উদ্দেশ্যে বাহির হয়ে পড়ে। ওরা বাহির হতে ওদের সাথে দেখা হয় শরীফার। শরীফাও হাঁটার জন্য বের হয়েছে। এই পর্যন্ত রাব্বিকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু ধরেনি। ইকরামদের দেখে শরীফা ইকরামকে বলে, হাই। হ্যালো। আমি রাব্বি বউ যে কালকে রাব্বিকে জোর করে প্ল্যান করে বিয়ে করেছেন। না মানে আসলে ওকে প্রথম দেখায় ভালো লেগে যায়। আর আমার যদি কোনো কিছু ভালো লাগে তো সেটা আমার থেকে হারিয়ে যায়। আর প্রথম কোনো মানুষকে ভালো লাগছে, তাই হারানোর ভয়ে এটা করা। ইটস ওকে। ভাবি আপনাকে আমাদের পছন্দ হয়েছে। সত্যি? তো আপনাদের বন্ধু কই? ও টাকায় চলে গেছে। বলেন কি? আচ্ছা, আপনার তো ওর সম্পর্কে মনে হয় তেমন কিছু জানা নেই। আস্তে আস্তে জেনে নেব। তো আপনাদের বাসা? ঢাকা। বলেন কি, কোন জায়গাতে? বলেন কি, এটার পাশে তো আমাদের কলেজ। এই কলেজে পড়েন আপনারা? কোন ইয়ারে? অনার্সের প্রথম বর্ষে। ও আচ্ছা, থাকেন, বাই। কথাটা বলে শরীফা রুমে চলে আসলো। রুমে এসে ব্যাগ প্যাক করতে থাকে। তখনই নীলা এসে বলে, কি রে আপু, ব্যাগ প্যাক করতেছস কে? ঢাকায় চলে যাচ্ছি। কেন? ভালো লাগতেছে না। ও। তারপর শরীফা ব্যাগ নিয়ে সবাইকে জানায় ও বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। বাস স্টেশনে এসে ও ঢাকার টিকিট কেটে বাসে উঠে পড়ে। দিনের 12টা বাজে। রাব্বি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তখন রাব্বির ছোট বোন লিজা এসে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া ওঠ। ঘুমাতে দে। ভাবি বাসায় আসছে। লিজার মুখ থেকে এই কথা শুনে তাড়াতাড়ি করে উঠে নিচে যাওয়ার জন্য হাঁটা ধরে। নিচে এসে দেখে কেউ নেই, পুরো বাসা ফাঁকা। শুধু সোফাতে ওর মা বসে আছে। রাব্বিকে তাড়াহুড়ো করে আসতে দেখিয়ে বলে, কি রে, কি হলো তোর? এভাবে আসতেছিস কেন? কে নাকি বাসায় আসছে? কে আবার বাসায় আসবে? তখন সিঁড়ি দিয়ে নামতে নামতে লিজা হাসতে হাসতে বলে, হামু, আমি তো ভাইয়াকে জাস্ট বলছি ভাবি বাসায় আসছে। অমনি ভাইয়া তার বউ দেখার জন্য তাড়াতাড়ি করে চলে আসলো। আহা, বউয়ের জন্য কি ভালোবাসা। তার মানে আমি তোর সাথে মজা করছি। আর আম্মু, তুমি ওকে এই কথা কেন বললা? তোকে ডাকার জন্য পাঠাইছি, তখন ও বলে যে ভাইয়া তো কক্সবাজার গেছে, ও আবার চলে আসলো, যে তাই বললাম। ধুরু। ভাইয়া, ভাবি পিকটা দিস তো আমায়। ধুরু। আর মা, তোমার মায়াকে ডাক দিয়ে দাও, না হয় কিন্তু কি করবি? আমি তোদের সাথে কথাই বলবো না। কথাটা বলে রাব্বি নিজের রুমে চলে যায় এবং বিছানাতে বসে। মাথায় হাত দিয়ে মনে মনে বলে, থুরবাল, কেন যে এই মুসিবতে পড়েছি আল্লাহ মাবুতি জানে। কথাটা বলতে বলতে রাব্বি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। ও ফ্রেশ হয়ে বের হয়ে ফোনটা ওপেন করে দেখে শরীফার 100+ কল। এটা দেখে রাব্বি অবাক সাথে বিরক্তও হয়। রাব্বি কল ব্যাক করে, কেন করে নিজেও জানে না। হ্যালো। হ্যালো। জনাবের তাহলে মনে পড়লো তার স্ত্রীর কথা? দেখুন, বাজে কথা বলবেন না। কালকে যা হয়েছে তা আপনি প্ল্যান করে করেছেন, আর আমি এই বিয়ে মানি না। রাব্বি কথা বলতেছিল, তখনই লিজা রুমে ঢুকে বলে,
কি রে ভাইয়া, ভাবির সাথে কথা বলতেছোস নাকি? এই লিজা দেখ, বাজে কথা বলবি না, ও তোর ভাবি না। আমি এই বিয়ে মানি না, মানি না, মানি না, মানি না। আম্মু কইছে তুই যদি কিছুদিনের মধ্যে ভাবির বাসায় না নিয়ে আসস তো আম্মু তোর এই বাসা থেকে বের করে দেবে। এটা দেখিস আম্মু বলবে। আর এইদিকে দে ফোন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লিজা রাব্বি কিছু বুঝে ওঠার আগেই তার থেকে ফোনটা কেড়ে নিল লিজা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লিজা। রাব্বি কিছু বুঝে ওঠার আগেই তার থেকে ফোনটা কেড়ে নেয় সে। এতক্ষণ ধরে ফোনের ওপাশ থেকে ভাই বোনের সব কথা শুনতেছিল শরীফা। লিজা ফোনটা নিয়ে দৌড় দেয় নিচে, আর পিছন থেকে রাব্বি বলে, এই পেতনি ফোন দে। শালা ঘড়িরা। লিজা এক দৌড়ে ওর মায়ের কাছে চলে আসলো। ওর মায়ের পাশে বসে বলল, আম্মু ভাবি ঘরে আছে, কথা বলো। বলিস কি? তোমার পোলা কথা বলতেছিল, এমন সময় আমি নিয়ে আসছি ফোনটা কেড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? আন্টি শরীফা। ও, সুন্দর নাম তো। তা তোমার বাসা কই? এই জায়গাতে। ও, এটা তো আমার ছেলে, আই মিন তোমার জামাইয়ের কলেজের পাশে। জি আন্টি। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও তো কই। আন্টি আমি ঢাকায় ব্যাক করতেছি। ও, তো আমাদের বাসায় চলে আসো। না আন্টি, এখন যাব না, আপনার ছেলে যেদিন নিয়ে যাবে সেদিন যাব। ও আচ্ছা। এইভাবে শরীফা এবং রাব্বির মা কিছুক্ষণ কথা বলে, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনে। তারপর কিছুক্ষণ কথা বলার পর রাব্বির মা রাব্বিকে ফোনটা দেয়। রাব্বি কলটা কেটে উপরে চলে আসে। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে কি এক অদ্ভুত পরিবার, ছেলে বিয়ে করে নিয়েছে, রাগ করার জায়গাতে উল্টো খুশি হয়েছে। কারণ কি? কারণ একটাই, রাব্বি ছোট থেকে মেয়েদের থেকে দূরে থাকতো। এই জেনারেশনের প্রতিটা ছেলে মেয়ে প্রেম করে, কিন্তু রাব্বি তাদের মাঝে না। রাব্বিকে নিয়ে তার মা বড় চিন্তায় ছিল যে পোলা আমি থাকতে মেয়েদের থেকে দূরে থাকে, সে পোলা আমি চলে যাবার পর থেকে তো আর ঘর থেকেই বের হবে না। আর যে পরিমাণ ও বেখেয়ালি, ওর খেয়াল কে রাখবে? তাই উনি যখন শোনে এমন ঘটনা, তখন উনি খুশি হয়ে যান যে তার পোলার জীবনে একজন তো আসছে যে সে চলে যাবার পর তার ছেলের খেয়াল রাখবে। তাই উনি খুশি, বুঝছেন? রাব্বি উপরে এসে বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানাতে শুয়ে পড়ে, আর এইদিকে নিচে। আম্মু তুমি খুশি মনে হচ্ছে? কেন? তোর ভাইয়ার জীবনে একজন মানুষ আসছে যে আমার না থাকা সত্ত্বেও আমার সন্তানের যত্ন নেবে। আচ্ছা, আমরা তো তার সম্পর্কে কিছু জানি না, জেনে মিলে ভালো হতো না? চিন্তা করিস না, আমি কাল রাতে তোর ছোট মাকে এই কথা বলেছি, ওর ছবিও দিছি, ওর খবর নিতে বলেছি। বলো কি? মা মেয়ে কথা বলতে থাকে, আর এইদিকে রাব্বি সাহেব গজগজ করতে থাকে। বেচারা মাইনকার চিপায় পড়ছে। কোনোভাবে সবাই সেদিনটা পার করলো। পরের দিন রাব্বি ফজরের আজানের সাথে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পড়ে, আবার শুয়ে পড়ে ফোন টেপার জন্য। ফোন টিপতে টিপতে বিরক্ত লাগে, তাই ভাবে যে আজকে কলেজে যাবে। যেই ভাবা সেই কাজ, রাব্বি উঠে কলেজের জন্য রেডি হয়ে নেয়। রাব্বি রেডি হয়ে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কলেজে আসতেই শুনতে পায় যে নতুন একটা ম্যাম নাকি তাদের বাংলা টিচার হিসেবে আসছে। রাব্বির তাতে কি, ও ক্যান্টিনে গিয়ে বসে এবং কফি অর্ডার দিয়ে কফি খেতে থাকে। তখন ওর ক্লাসের এক মেয়ে, যে রাব্বিকে পছন্দ করে, রেশমা, সে রাব্বির সামনে বসে বলে, হাই বেবস। কাকে বলছেন? আপনাকেও? আমি কারো বিবি জেট না। মেয়েদের থেকে দূরে থাকা কেন? রাব্বি বুঝেছে যে ওর সাথে কথা বলে লাভ নেই। ও ক্যান্টিনে বিল পে করে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তখনই ওর পাশে রেশমা এসে হাত ধরে হাঁটে। সাথে সাথে রাব্বি ওর হাত ছাড়িয়ে ঠাস ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দেয়, আর রাগী কণ্ঠে বলে, সাহস কি করে হয় আমার হাত ধরার? কথাটা বলে রাব্বি গজগজ করে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে এবং রেশমা মাথা নিচু করে নেয়, আর অপমানে সেই স্থান এবং কলেজ ত্যাগ করে বাসায় চলে আসে। আর এসব দূর থেকে কেউ একজন দেখে মুচকি মুচকি হাসছে। রাব্বি ক্লাসরুমে এসে বসে থাকে। একে একে সব ক্লাস শুরু হয়।
বাংলা ক্লাসের সময় প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। মেয়েটাকে দেখে রাব্বি বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। প্রিন্সিপাল সবার সাথে শরীফাকে পরিচয় করিয়ে দেয়। প্রিন্সিপাল স্যার যাবার পর শরীফা একে একে সবার পরিচয় নিতে থাকে। এক পর্যায়ে রাব্বির সময় আসে। রাব্বি দাঁড়ায় এবং বলে, আমার নাম রাব্বি, মায়ের বড় সন্তান। কথাটা বলে বসে পড়ে। তখন শরীফা বলে, আমি তোমাকে বসতে বলছি, না তো বসলা কেন? সরি। যাও আমার ডেস্কের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো। কিন্তু আমার দোষ। আমার সাথে বেয়াদবি করতেছো, তাই যাও। তারপর রাব্বি কিছু না বলে ক্লাসের একদম সামনে গিয়ে দাঁড়ায়, শরীফার পাশে। শরীফা সবাইকে পড়া দিয়ে তা নোট করার জন্য বলে, আমি যাব না। তো আমার নোট করা লাগবে না? না। সবাই মনোযোগ দিয়ে নোট করতে থাকে আর বেচারা রাব্বি দাঁড়িয়ে থাকে। শরীফা চেয়ারে বসে বলে, কেমন দিলাম স্বামীজান? রাব্বি কথাটা শুনে এর আগে ফুলতে থাকে, কিন্তু কিচ্ছু বলে না। তারপর বাংলা ক্লাস শেষ হতে রাব্বি ব্যাগ নিয়ে বাহির হয়ে যায়। ও গেটের সামনে আসতে শরীফা কল দেয়। কি হয়েছে, কল দিছেন কেন? কলেজে কোনো ছুটি হয় নাই, কই যাচ্ছ? আমি বাসায় চলে যাচ্ছি। কলেজ করে যাও। ধরো। কথাটা বলে কল কেটে দিয়ে বাইক নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দেয় এবং কিছুক্ষণ পর বাসায় এসে পড়ে। রাব্বিকে রেগে থাকতে দেখে ওর মা বলে, আরে শরীফা আমাদের বাংলা টিচার। কি, তোর বউ তোর টিচার? এই দেখ, হাসবি না, মেজাজ খারাপ হয়ে আছে। কিরে কি হলো? তো কি হয়েছে? ও তোদের কলেজের টিচার? তাতে আমার কোনো সমস্যা নেই। বুইড়া বেড়ি আমার এই ক্লাসের সবার সামনে দাঁড় করে রাখছে। এই দেখো, একদম হাসবে না বলে দিলাম। কথাটা বলে উপরে চলে আসে। উপরে আসতে শরীফার কল আসে। হ্যালো, কি হয়েছে? কল দিতেছেন কেন? এমনি বাসায় গেছো? দেখুন, আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। দেখো, তখনের জন্য সরি, রাগ করো না। দেখুন, রাখুন। কথাটা বলে ও কল কেটে ফোন বন্ধ করে দেয়। ফোন বন্ধ করে নিজেই নিজেকে বলে, আচ্ছা রাব্বি, তো শেষ পর্যন্ত কিনা একটা সিনিয়র মায়ের লগে বিয়ে হয়েছে। ছি রাব্বি, ছি, তোর তো মান সম্মান থাকলো না। আমার যত জলদি বেরিয়ে ডিভোর্স দিয়ে মুক্তি হইতে হইব। কথাগুলো বলতে বলতে জামা চেঞ্জ করে কম্পিউটারের সামনে বসে। কম্পিউটার ওপেন করে দেখে যে ওর চ্যানেলের আরেকটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ গেছে। এটা দেখে ওর রাগ নিমেষেই শেষ। এইভাবে কেটে গেল সেই দিনটাও। রাতে সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। রাব্বি শুতে যাবে তার আগেই শরীফার কল। প্রথমে ওর কল দেখে বিরক্ত লাগলেও পরে কেন জানি একটা ভালো লাগা কাজ করতে লাগলো। হ্যালো, কি করো? ঘুমাতে যাব। আপনি? আমিও। আচ্ছা, তুমি কি আমার উপরে রেগে আছো? না, কেন? ও সরি। ইটস ওকে। আর সরি কেন? তোমাকে আমি জোর করে বিয়ে করছি তাই। ও, সমস্যা নেই, সময় হলে তো আবার আপনার থেকে আলাদা হয়ে যাব। রাব্বির এই কথাটা শরীফার বুকে গিয়ে লাগলো। ওর সাথে সাথে কিছু না বলে কল কেটে দেয়। রাব্বি ফোনটা রেখে শুয়ে পড়ে। সকালে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হয়। হাঁটাহাঁটি শেষ করে আবার বাসায় এসে ফোন টিপতে বসে। ফোন টিপতে টিপতে 7টা বেজে যায়। নাস্তা খাবার জন্য রাব্বির মা ডাক দেয়। লিজা রাব্বি টেবিলে বসে। শোন বাবা, আজকে একটু বৌমাকে নিয়ে বাসায় আসিস তো। দেখো আম্মু, মেজাজ খারাপ করিও না। সকাল সকাল ওই বুড়িটাকে আমি বউ মানি না। সমস্যা নেই, আমি ওকে আমাদের বাসার লোকেশন দিয়ে দিছি। তুমি ওর নাম্বার কই পাইছো? আমাকে লিজা দিছে। কথাটা শুনতে লিজার খাবার গলায় আটকে গেল। লিজা পানি খেয়ে একটা বেবাকান্তর মতো হাসি দেয় রাব্বির দিকে তাকিয়ে। এই, তোর আজ থেকে আমার রুমে যাওয়া বন্ধ। আর আম্মু, আমি ওই বুড়িটাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও আজকে তোর হাত খরচের টাকা দিতে পারবো না। লাগবে না, আমার অ্যাকাউন্টে প্রায় 10,000 টাকার মতো আছে। তাহলে আর আমার কাছে এসে বাইকের চাবিও খুঁজিস না। দেখো, এটা কিন্তু অন্যায়। ওই মেয়েটাকে তুমি চিনো না, জানো না, ওর জন্য তোমার এত কিসের দরদ? তোর কি মনে হয় তোর মা সে তার বৌমার খোঁজ খবর না নিয়ে বসে আছে? আমি সব খবর নিছি। উল্টো তুই ওর সম্পর্কে জানিস না। আচ্ছা বাদ, আর বাইকের চাবি দাও। আগে বল, তুই ওকে নিয়ে বাসায় আসবি? বাধ্য হয়ে রাব্বি বাইকের চাবি নেবার জন্য বলে। ওকে।
আচ্ছা নাস্তা করে নে। তারপর রাব্বি নাস্তা করে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ও কিছুক্ষণের মাঝে কলেজে পৌঁছে যায়। বাইক পার্কিং করে ও ক্যান্টিনে এসে দেখে ইকরাম, রাকিব, শরীফ সবাই বসে আছে। ও সবাইকে দেখে বলে, এই তোরা এখানে হুম, কখন আসলি? চলে আসলাম কালকে। ওরা সেখানে বসে কতক্ষণ আড্ডা দেবার পরে ক্লাসে চলে আসে। একে একে সব ক্লাস করে বাংলা ক্লাসের সময় ইকরাম সহ ওর বাকি বন্ধু অবাক হয়ে রাব্বির দিকে তাকায়, আর রাব্বি নিজের মুখ ঢাকে। কোনোভাবেই সে ক্লাস করে রাব্বিকে নিয়ে সবাই কলেজের পিছনে আসলো। রাব্বি বলল, কিরে আমাকে এখানে জলদি আনলি কেন? আচ্ছা রাব্বি, ও জানি কক্সবাজার কি একটা কথা বলেছিল, একটু বলবি? আরে হালা, তুই কি মানুষ? আমি সেটাই বুঝি না। ম্যামের প্রেমে পড়ছস, উনি তোর কত সিনিয়র সেটা জানিস? কথাটা বলেছিল। এখন তো দেখি নিজেই ম্যামকে বিয়ে করে বসে আছে। দেখ বাজে কথা বলবি না, আমি বিয়ে করে নেই, জোর করে করেছে। যাই হোক, আমার জন্য সুবিধা হয়েছে। কি অসুবিধা হলো? সজীবা ম্যামকে পটানো। ও হ্যাঁ, ঠিক বলছো। ওরা সেখানে বসে কথা বলতে থাকে কলেজ ছুটি হওয়া পর্যন্ত। কলেজের ছুটি হতে ওদের ঘিরে কিছু ছেলে দাঁড়ায়। তখন ছেলেগুলোর পিছন থেকে রেশমা বের হয়ে আসে আর বলে, তুই না কালকে আমার অপমান করছিস, দেখ আজ তোর কি অবস্থা করি। রেশমার কথা শুনে ইকরাম, রাকিব হাসতে হাসতে ওদের হাসি দেখে। শরীফ, রাব্বি এবং রেশমা অবাক হয়, আর রেশমা বলে, কি রে হাসতেছিস কেন? আচ্ছা, এদের তুই ভাড়া করে নিয়ে আসছস না? তো ওদের জিজ্ঞেস করতো ওরা কি আমার সামনে আমার বন্ধুর গায়ে হাত দিবে কিনা। ইকরামের কথার আগা মাথা বুঝলো না রেশমা, রাব্বি এবং শরীফ। তখন রেশমা ওদের লিডারের দিকে তাকায়, আর ওদের লিডার সাথে সাথে মাথা নিচু করে নেয়। আর রেশমা বলে, আমি তোদের টাকা দিয়ে আনছি ওকে মারতে, আর তোরা মাথা নিচু করতেছিস কেন? আমার থেকে না তোরা নিয়েছিস? কথাটা বলে ছেলেগুলো চলে গেল। আর ইকরাম রেশমার উদ্দেশ্যে বলে, দেখ, আমরা সহজ সরলভাবে চললো, আমরা কিন্তু সহজ সরল না। আমরা এই শহরের রাজত্ব করি, তবে তা সবাইকে দেখিয়ে না, মাথায় রাখিস। কথাটা বলে ইকরাম, রাব্বি সবাই রেশমাকে রেখে গেটের সামনে আসে। আসতে ইকরাম বলে, সরহাট, কিরে তখনও তোরে কেন মারতে আইছিল? আরে বেটা, ও আমারে কালকে প্রপোজ করছে, প্রথমে রিজেক্ট করছি, 2বার রিজেক্ট করছি, আবার আমার হাত ধরে হাঁটা শুরু করছে, তখন থাপ্পড় মারছি, তাই হয়তো। কথাটা বলতে ইকরাম আর কিছু বলবে তার আগে রাব্বির ফোনে কল আসে। রাব্বি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে বিরক্তি নিয়ে কল ধরে বলে, হ্যালো। চলে গেছো? না এখনো আছে, কিন্তু চলে যাব। আজ আম্মু কি বলেছিল মনে আছে? কার আম্মু কি বলছে? তোমার আম্মু। কই, কখন কি বললো? না বলছে না, আজকে আমাকে নিয়ে তোমার বাসায় যেতে। শরীফার কথা শুনে রাব্বির মনে পড়ল কথাটা মনে পড়তে ও জিহবাতে কামড় দেয়। তখন রাব্বিকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলে, দাঁড়া আইতেছে। কথাটা বলে রাব্বি কথাটা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয়। আর রাব্বি ফোনটা পকেটে ঢুকিয়ে বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়ায়। তখন রাকিব বলে, কি রে, কে ছিল? আমি শিওর ভাবি। বালের ভাবিও আমার। ম্যাম নাকি? হুম। কল দিছে কেন? আম্মু বলছে ওনাকে নিয়ে বাসায় যাইতে। আন্টি কেমনে জানে? আমি সেই দিন রাতে এসে জানাই, তারপর থেকে আমার উপর যেন এই আপদটা চিরদিনের জন্য ভর করছে। আন্টিরে বলছিস কে? আরে আমার মাথা ঠিক ছিল না। আমি প্রথমে মনে করেছিলাম যে অন্যদের মার মতো আমার জীবন থেকে ওরে সরানোর ব্যবস্থা করে দিব। এখন থেকে তার উল্টো আমার জীবন ওরে আনার চেষ্টা করে দিতেছে। এসব বিষয় নিয়ে ওরা কথা বলছিল। তখনই শরীফা আসে আর বলে, আরে তোমরা কখন আসলা? এই তো কালকে। ও, এখানে আপনি কখন জব নিলেন? আরও আগে নিছি, তবে একটু সমস্যার কারণে এতদিন আসি নাই। ও আচ্ছা ম্যাম, একটা কথা বলার ছিল। কি কথা বলো? না এখন বলবো পরে। আচ্ছা যান। ওকে রাব্বি চলো। কোনো কথা না বলে রাব্বি বাইক বের করে আর শরীফা ওর পিছনে চড়ে বসে।
রাব্বির কাঁধে শরীফা হাত রাখতে কেমন জানি রাব্বির হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। রাব্বি বাইক চালানো শুরু করলো আর শরীফা আরও শক্ত করে রাব্বিকে ধরতে লাগলো। কলেজ থেকে কিছু দূর আসতেই শরীফা বলে, সামনে ফুচকার দোকান, সেখানে চলো ফুচকা খাবো। পরে খায়েন, আমার বাসায় যেতে হবে। কেন বাসায় যাবার এত তারা? আমি কি তোমার সাথে মানে তোমার বাসায় কি কোনো সতীন রেখে আসছো যে তাকে মিস করতেছো? হুদা ফালতু কথা বলবেন না। আমি যেটা বলছি সেটা করো। তারপর রাব্বি বাধ্য হয়ে ফুচকা দোকানে বাইক দাঁড় করায়। ওরা দোকানে ঢুকে টেবিলে বসে একটা ফুচকার প্লেট অর্ডার করে। কিছু বখাটে ছেলে শরীফার উদ্দেশ্যে বলে, কি মাল রে শালা। সত্য। কথাটা রাব্বির কানে যেতেই ও সেখানে থাকা একটা কাঠের চেয়ার উঠিয়ে ওদের মারে। সাথে সাথে দুজন মাটিতে লুটিয়ে পড়ে আর চিৎকার করে বলে, তোদের ঘরে কি মা বোন নাই শালা, অন্য মেয়েদের খারাপ কথা কস? এটা দেখে শরীফা কিছু সময়ের জন্য থেমে যায়। তখন সেখান দিয়ে পুলিশ যাচ্ছিল। ওরা এটা দেখে সাথে সাথে ভিতরে আসে আর রাব্বির উদ্দেশ্যে বলে, কিরে রাব্বি, এখানে কি হয়েছে? আঙ্কেল, ওরা আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলছে, তাই মারছি। বলিস কি? জি আঙ্কেল। এই এদেরকে গাড়িতে ওঠা রাব্বি, তুইও আমাদের সাথে থানায় চল। আঙ্কেল, রাতে আসবো, আমি এখন আমার স্ত্রীকে নিয়ে বাসায় যেতে হবে। কথাটা বলে পুলিশটাকে এবং দোকানদারকে চেয়ার ভাঙা জরিমানা দিয়ে সেখান থেকে বের হয়ে শরীফাকে নিয়ে বাসায় আসে। আর হ্যাঁ, এতক্ষণ যে পুলিশটার সাথে ও কথা বলল তিনি হচ্ছে রাব্বির মায়ের বন্ধু। রাব্বি বাসায় এসে শরীফাকে নিয়ে প্রবেশ করে সোজা নিজের রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে যায় এবং এদিকে নিচে রাব্বির মা এবং লিজা হাঁ করে তাকিয়ে থাকে। তখন শরীফা বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ননদি। রাব্বির কি হয়েছে? তারপর শরীফা সে সব কিছু খুলে বলে। তখনই রাব্বির মার ফোনে থানা থেকে ওনার বন্ধু আনিস কল দেয়। কিরে, কি খবর? ভালো, তোর? ভালো তো। আজ কি মনে করে? তোর ছেলেকে আজকে ধরছিলাম। শুনেছি তোমাদের বৌমা বলেছে। ও, তো ছেলেকে কবে বিয়ে করাইলি? তা এক বিরাট কাহিনী, বাসায় এসে বলবো। কথাটা বলতে লাইন কেটে যায়। রাব্বির মা ফোনটা রেখে শরীফার সাথে কথা বলতে থাকে এবং লিজা শরীফার জন্য নাস্তা বানিয়ে আনে। আমার ননদি তো দেখি নাস্তাও বানাতে পারে। আমি সে পারি। তুই স্কুলে যাও না? না, আমি অসুস্থ তো তাই। ও। তিনজন মিলে বিভিন্ন কথা বলতে থাকে আর এদিকে রাব্বি উপরে নিজের রাগটা স্বাভাবিক করে ফ্রেশ হয়ে কম্পিউটারের সামনে বসে এবং ভিডিও এডিট করে। কারণ অনেক দিন হলো ভিডিও এডিট করে না, আজ ভিডিও আপলোড করে না, তাই আজকে ভিডিও এডিট করে আপলোড করবে বলে কম্পিউটারের সামনে বসছেও। রাব্বি ভিডিও এডিট করতেছে এমন সময় শরীফা রুমে ঢুকে ওর পাশে দাঁড়িয়ে বলে, কি করো? দেখতেছেন না কি করি? এমন রেগে আছো কেন? আচ্ছা, আমার মাঝে কি কোনো কিছুর কমতি আছে যে তুমি আমার সাথে থাকতে চাও না? দেখুন, আমি আপনার সম্পর্কে কিছুই জানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। কি জানতে চাও তুমি আমার সম্পর্কে? এটা তো আমি কতটুকু পড়া লিখেছি আর এর আগে কি প্রেম করেছি কিনা এইটুকুই তো। ওকে, আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিব। কথাটা বলে শরীফা বিছানাতে গিয়ে বসে এবং রাব্বিকে ইশারা দিয়ে বিছানায় বসতে বলে। রাব্বিও গিয়ে বসে। তখন শরীফা রাব্বির দু হাত নিজের দু হাত দিয়ে ধরে বলে, যা বলবো সত্যি বলবো। তো তুমি প্রশ্ন করো। আপনি কি এর আগে খারাপ কোনো রিলেশনে ছিলেন? না, আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে নিজের দেহ স্পর্শ করতে দেইনি, তুমি ছাড়া। আগে কই ছিলেন? বিদেশি খালামণির বাসায় থেকে পড়ালেখা করেছি। নামাজ পড়েন, কোরআন পড়েন? তবে রেগুলার পড়া হয় না। ও। আর কোনো প্রশ্ন? না। কথাটা বলে রাব্বি উঠে চলে যাবে। তখনই শরীফা বলে, দেখো, আমি জানি তোমার মনে কি ঘুরতেছে, যে তোমাকে জোর করে বিয়ে করার কারণ কি, এবং আমি কি আসলে পবিত্র তো বিদেশে লেখাপড়া করে আসছি সেগুলোর উত্তরও দিচ্ছি। শোনো, আমি ছোটবেলা থেকে যা চাইতাম তাই হারিয়ে যেত। বুঝ হওয়ার পর মাকে ভালোবাসছি, মাকে হারিয়েছি। বাবাকে ভালোবাসতে চেয়েছি, সেও আমাদের ভুলে নতুন জীবন শুরু করে।
এভাবে অনেক জিনিস হারিয়ে ফেলেছি এবং আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসি নাই। প্রথম তোমাকে ভালোবাসছি, তোমাকে হারানোর ভয়ে বিয়ে করে ফেলেছি। কথাগুলো শরীফা রাব্বির এক হাত ধরে বলে। রাব্বি শরীফার কথাগুলো শুনে কেমন নরম হয়ে গেল। আচ্ছা বাদ দেন এই বিষয় নিয়ে, চলুন ক্ষুধা লাগছে। কথাটা বলে রাব্বি শরীফার হাত ধরে নিচে নিয়ে আসে। তখন লিজা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। লিজা বলে, ভাইয়া খাবার খেতে যাবি না? যাচ্ছি তো। তুই আমার সাথে চলো আমার রুমে। ও তোর রুমে কেন যাব? বাহরে, তুই তো আসার সাথে সাথে ফ্রেশ হয়ে নিচে ভাবি তো হয় নাই, তাই যা, ভাবি ফ্রেশ হয়ে আসতেছে। ও তোর রুমে কেন যাবে? রাব্বি নিচে চলে যায় আর লিজা শরীফাকে নিয়ে নিজের রুমে নিয়ে যায় ফ্রেশ হতে। শরীফা ফ্রেশ হয়। লিজার নীল রঙের একটা শাড়ি পরে নিচে আসে। রাব্বি খাবারের টেবিলে বসেছিল। ও হাঁ করে তাকিয়ে থাকে। শরীফা এসে ওর পাশের চেয়ারে বসে। তখন রাব্বি আস্তে করে বলে, ও আচ্ছা নিয়ে যা, এত সুন্দর করে সাজার কোনো দরকার নেই। কই সাজলাম আমি, জাস্ট শাড়ি পরছি। না সাজলেই হলো। কথাটা বলে সোজা হয়ে বসে। তখন রাব্বির মা টেবিলে খাবার দিতে দিতে বলে, শরীফা তোমাকে তো খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ আম্মা। আম্মা? তুমি শুধু আমার আম্মা, ওনাকে বলে দাও। উনি আমারও আম্মা। আপনারা কইছে উনি শুধু আমার আম্মা। ও রাব্বির মা আমার খালা, আমার খাবার দাও, আমি ওদের নাটক দেখি। লিজার কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। তখন সবাই বিভিন্ন কথা বলতে বলতে খাবার খেয়ে উঠল। তখন শরীফা বলে, আচ্ছা আমি আজকে বাসায় যাই। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবেন? না, বাসায় একটু কাজ আছে তাই। ও আচ্ছা, তো আমাদের বাসায় সবাই, ও আচ্ছা তো আমাদের বাসায় আবার আসিয়েন। আবার আসবো মানে? ওকে কিছুদিনের মধ্যে একেবারে নিয়ে চলে আসবি। ঠিক আছে আম্মু, ভাবিকে একেবারে নিয়ে আসা ঠিক হবে। আচ্ছা চলেন। কথাটা বলে রাব্বি নিজের রুমে গিয়ে জামা কাপড় পরে নিচে আসে আর বলে। শরীফা রাব্বির মা এবং লিজার থেকে বিদায় নিয়ে রাব্বির সাথে বাহির আসে এবং রাব্বির গাড়িতে বসে। রাব্বি গাড়ি স্টার্ট দিয়ে চালানোর উদ্দেশ্য করে শরীফার বাসার উদ্দেশ্যে। আচ্ছা শুনুন, বলো। আপনার পছন্দের রং কি? কেন? আরে বলুন তো। নীল। কিছুক্ষণের মাঝে রাব্বি শরীফাদের বাসার সামনে এসে দাঁড়ায় এবং ওদের বাসার সামনে আসতেই রাব্বি থেমে যায় আর বলে, আচ্ছা যান, আল্লাহ হাফেজ। ভেতরে চলো। না না, আমার কাজ আছে, যান, মাগরিবের আজান পড়ে যাবে কিছুক্ষণ পর। আচ্ছা সাবধানে যাও। রাব্বি শরীফার থেকে বিদায় নিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। আর তখন শরীফা বাসায় প্রবেশ করে আর সাথে সাথে আসলাম সাহেব বলে, কোন ছেলের সাথে নষ্টামি করার জন্য কক্সবাজার থেকে চলে আসছো? শরীফা কিছু বলার আগে ওর ফোনটা বেজে ওঠে। ওর ফোনটা রিসিভ করে আসলাম সাহেবকে বলে, দেখুন মুখের ভাষা সামনে কথা বলুন। কি সামনে কথা বলবে নষ্ট মাইয়া? তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস সুজন। সে আঙ্কেল, আপনার মান সম্মান সব শেষ করে দিল। কেউ কিছু বলার আগে পিছন থেকে একজন ছেলে প্রবেশ করতে করতে বলে, মুখে লাগাম দেন, আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার আপনার নাই। কথাটা শুনে সবাই রাব্বির দিকে তাকায়। তখন সুজন বলে, এই ছেলেটা আঙ্কেল। আরে হোপ বেটা, কিসের নষ্টামি করতেছি? আমি আমার স্ত্রীকে নিয়ে ঘুরতেছি, তাতে তোর কি বে? স্ত্রী মানে? আরে শ্বশুর মশাই, স্ত্রী মানে বোঝেন না? স্ত্রী মানে হচ্ছে বউ। আমি তা জানি, কিন্তু তোমাদের বিয়ে কবে হয়েছে? এই শরীফা, তোমার বাবাকে আমাদের বিয়ের কাবিননামাটা দেখাও তো। কথাটা বলতে এই শরীফা ব্যাগ থেকে কাবিননামা বাহির করে দেখায়। সবাই তা দেখে অবাক হয়। তখন রাব্বি বলে, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাব। এই তুমি গিয়ে তোমার জামা কাপড় নিয়ে আসো। আচ্ছা। শরীফা উপরে আসে আর রাব্বি দরজার সামনে থেকে সোফায় এসে বসে। নীলার দিকে তাকিয়ে বলে, আরে শরীফা যে, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আর সবাই বসেন, আর শাশুড়ি মা চা নিয়ে আসেন প্লিজ। কথাটা শুনে দাঁড়ানোর সবাই বসে পড়ে এবং রুবিয়া বেগম রান্নাঘরে যায়। আর তখন রাব্বি বলে, শোনেন, বিয়েটা একটা কাহিনীর মাধ্যমে হয়েছে, তাই চেয়েছিলাম যে ওনাকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু আজকে আপনাকে মাইয়া আমার মনটাই জিতে নিছে। আর তার চেয়ে বড় কথা,
আমার বোনের খুব পছন্দ হয়েছে আপনার মাইয়া, তাই নিয়ে যাচ্ছি। আমার ইচ্ছে ছিল অনুষ্ঠান করে নেবার, কিন্তু পারি নাই। ওকে এখানে রাখলে এখন আমি হারিয়ে ফেলবো। এই ঠিক করে কথা বল, আর তুই এই এলাকা থেকে বের হতে পারবি কিনা সেটা চিন্তা কর। দেখ ছোট, তোর মতো অনেককে জায়গাতে ভরে দিছি, আর আজকে ও দ্বিতীয় জনকে, আর তুই সামনে আসলে তোকেও ভরে দিব। এক কথায় রাব্বি সবার সামনে মুভির নায়কদের মতো অ্যাটিটিউড নিয়ে কথা বলতে থাকে। নীলা তখন বলে, দুলা ভাই আমিও আপুর সাথে যাব। তো যাও, রেডি হয়ে আসো। এই নীলা, এই নীলা, বলে লাভ নেই। শ্বশুরজি শালিকা বলছে যেহেতু সে তো যাবে, তুমিও যাও। নীলা উপরে চলে আসে। তখন রাব্বি আসলাম সাহেবের সামনে হাঁটু গেড়ে বসে বলে, দেখুন, আমি আপনাদের বাপ বেটির মাঝে সমস্যা তৈরি করতে আসি নাই। আমি আসছি আমার স্ত্রীকে নিতে। ওরে আজকে এখান থেকে যাবার সময় একটু বিদায় দিয়েন। ও আমার মেয়ে না, আর নীলা গেলেও আর কখনো আমার বাড়িতে ফিরতে পারবে না। দে, তুমি ওকে নিয়ে যাও, তবে নীলাকে নেবার চেষ্টা করবে না। ও তোমার স্ত্রী হতে পারে, তাই ওর উপর অধিকার দেখাচ্ছ, কিন্তু নীলা তোমার কিচ্ছু না, ওকে নিবা না। আপনি যাইতে দিলে নিব, না হয় লাগবে না। ওই যে তোমার স্ত্রী আসছে, যাও নিয়ে যাও। তখন শরীফা নিচে আসে এবং রাব্বিকে বলে, চলো। কথাটা বলে দুজনে সেই বাসা থেকে বের হয় এবং রাব্বি বাইক স্টার্ট দিয়ে চালানো শুরু করে বাসার উদ্দেশ্যে। কিছু দূর আসতে শরীফা বলে, আচ্ছা তুমি না চলে যাচ্ছিলা, তাহলে আবার কেন ফিরে আসলা? আমি কি ফিরে আসি? আম্মু পাঠাইছে আপনাকে নিয়ে যাইতে, না হলে আমার ঘরে জায়গা দিব না বলছে। আম্মা কিভাবে জানছে? সেটা তাকে জিজ্ঞেস করিয়ে। কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালানোর পর ওরা দুজনে এসে পৌঁছে যায় বাসায়। কিরে নিয়ে আসছস? শরীফা ঠিক আছো? তোমাকে নিয়ে না আসলে এখন পরে তোমার বাবা সমস্যা করতো, বুঝছো? আচ্ছা সমস্যা নেই, কিন্তু আপনি কেমনে জানতেছেন আম্মা? আমি যে তোমাকে কল দিছিলাম, ভুলে গেছো? ও সরি, আমার খেয়াল ছেড়ে গেছে। আচ্ছা উপরে চলো, পরে কথা বলিও। তারপর রাব্বি শরীফাকে নিয়ে উপরে আসে এবং রুমে এনে বলে, ওই যে আলমারির জামা কাপড় ওইখানে রাখুন। আর এইটা রুমের কি অবস্থা করে রাখছো? ভাবি তুমি নাকি একেবারে সরে আসছো? লিজা এবং শরীফা কথা বলতে থাকে। রাব্বি বের হয়ে ছাদে আসে। ছাদে এসে ফোনটা বের করে ইকরামকে কল দেয়। হ্যালো, কি খবর ম্যাম? ভালো। শরীফাকে তো বাসায় নিয়ে আসি রে। বলিস কি? মামা, বিড়াল কিন্তু জোরে মারিস না। আরে কিসের বিড়াল মারবো? তুই সত্যি জানিস না? আরে না যাইলে তোরে কি আর কইতাম নি। আচ্ছা বাদ দে এই বিষয়। ওরা অন্য বিষয় নিয়ে কথা বলতে থাকে। অন্য বিষয় নিয়ে কথা বলতে বলতে মাগরিবের আজান পড়ে যায়। রাব্বি কল কেটে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। রাব্বি মসজিদ থেকে বের হতে রাকিবের সাথে দেখা। কি রে? কই যাস? কাকার দোকানে। ও চল। তারপর দুজন মিলে কাকার দোকান, ওদের আড্ডাখানাতে আসে। এসে দেখে শরীফ বসে বসে সিগারেট খাচ্ছে। রাব্বি বলে, রে হারামি, একলা একলা খা, যা খা। আরে বাদ দে কাকা, 3টা চা 2টা সিগারেট দাও। তিনজন মিলে আড্ডা দিতে থাকে। তখন রাকিব বলে, আচ্ছা ইকরামের বাসার সামনে গিয়ে ওর সাথে শয়তানি করলে কেমন হয়? আরে না, মন চাইতেছে না। আরে চল, ও নাকি পড়তে বসবে, ওর পড়া 12টা বাজাবো। আমি যাইতে পারব, তোরা যা, আমি বাসায় যাচ্ছি। কথাটা বলে রাব্বি ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে এবং নিজের রুমে এসে দেখে শরীফা বিছানাতে শুয়ে আছে আর কান্না করছে। তখন রাব্বি ওর পাশে গিয়ে বসতে শরীফা উঠে রাব্বিকে জড়িয়ে ধরে আর রাব্বির হার্টবিট থেমে যায়। রাব্বি ভালোভাবে জানে শরীফার কান্নার কারণ। দেখুন, আপনার বাবা তখন রাগের মাথায় বলছে, তা নিয়ে কান্না করার কি আছে? কান্না করিয়েন না তো। আমাকে ভালোবাসবা? আমাকে সময় দিন। আচ্ছা যাও, সময় নাও, তবে অন্য মেয়েদের দিকে তাকায়ও না। ওকে। রাব্বি সেদিন থেকে সময় নিয়ে নেয় ওকে বোঝার, আর এভাবে কেটে যায় একটা মাস। পুরো মাস রাব্বি শরীফার সাথে থাকতো, ঘুমোতো। সকালে ঘুম থেকে উঠে শরীফার মুখটাই সর্বপ্রথম দেখতো। আস্তে আস্তে একটা মায়া তৈরি হয় শরীফার জন্য রাব্বির এখন। ও তো প্রতিদিনের মতো সেদিন
সকালে উঠে রাব্বি কলেজের জন্য রেডি হয়ে শরীফাকে নিয়ে কলেজে আসে এবং ওকে কলেজে নামিয়ে দিয়ে ও বাইক ঘুরিয়ে চলে আসতে যাবে। শরীফা বলে, কই যাচ্ছ? এটা কাজে, তুমি কলেজে যাও। কথাটা বলে রাব্বি চলে আসে বাসায়। বাসায় এসে ও ইকরাম সবাই মিলে বাসা সাজাতে থাকে। বাসা সাজাইতেছে কেন তা একটু পর বুঝবেন। সবাই মিলে পুরো বাড়িটা সাজায়। কলেজের ছুটির সময় রাব্বি আবার কলেজের সামনে যায় শরীফাকে আনার জন্য। আজকে ক্লাস করো নাই যে? আরে গাড়িতে বসো। তারপর রাব্বি বাড়ির সামনে এসে গাড়ি থামায় এবং শরীফার উদ্দেশ্যে বলে, চোখটা বন্ধ করো। কেন? আরে করো না। আচ্ছা। শরীফা চোখ বন্ধ করে এবং রাব্বি আরো শক্ত করে তার চোখগুলো ধরে যেন ও কিছু না দেখে। রাব্বি বাড়ির ভেতর ঢুকে চোখটা ছেড়ে দেয়। ওর সামনে হাঁটু গেড়ে বসে রিং দিয়ে বলে, আমি জানো কবি না, তাই কবিতা বলে প্রপোজ করতে পারবো না, শুধু ছোট করে বলবো যে আই লাভ ইউ। সত্যি? তোমাকে ভালোবেসে আমি আমার দুনিয়া সাজাতে চাই। আমিও। শরীফাকে রাব্বি রিংটা পরিয়ে দেয় এবং শরীফাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন শরীফা বলে, এত আয়োজন কেন? তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করব এই অনুষ্ঠানের মাঝে। শরীফার মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। তখন রাব্বির মা বলে, বিয়ান ভেতরে আসুন। রাব্বির মা ডাকে বাসার ভিতরে সবাই প্রবেশ করে। শরীফার বাবা মা এবং ওর বোন, সাথে সাথে শরীফা খুশিতে কান্না করে দেয়। তখন রাব্বির মা বলে, আরে কান্না করতেছো কেন পাগলি মেয়ে? আম্মু। কথাটা বলে রাব্বির মাকে জড়িয়ে ধরে। কোনোভাবে সেদিনটা সবাই খুশিতে কাটায় এবং মাগরিবের পরে নীলা, লিজা, সজিবা ও ইকরামের ক্রাশ শরীফার বান্ধবীও ছিল। তিনজনে মিলে ওকে নতুন বধূ সাজাতে থাকে। আর এইদিকে ছাদে, আহা রাব্বি, তোর তো নতুন জীবন শুরু, ট্রিট দিবি? বেশি ট্রিট করিস না। মামা, তোর শালি কিন্তু অস্থির, লাইন করে দিবি? পারবো না। তুই তো পারবি না, আমাদেরগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। এভাবে ওরা অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। হঠাৎ লিজা এসে বলে, ভাইয়া রুমে যা। মামা, বিড়াল কিন্তু আসতে মারিস। কথাটা বলে রাব্বির বন্ধুরা হাসতে থাকে আর রাব্বি কিছু না বলে নিচে রুমে এসে ঢোকে। আর হ্যাঁ, আপনারা কই ঢুকতেছেন? ভাই ঢুকিয়েন না, আর নাইলে পরে সমস্যা হইব। আর ওদের নতুন জীবনের জন্য দোয়া করুন। আচ্ছা, আপনাদের লজ্জা নাই? মানুষের প্রাইভেট মুহূর্ত দেখার জন্য বসে থাকেন? যান শোনেন তো। আল্লাহ হাফিজ।